নমস্কার, আমি পলাশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকোষ বাংলায়। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব যে সম্প্রতিকালে একদিন যাবৎ বা ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা যাবৎ একটা খবর খুব রটছে যে পাকিস্তানের যে পূর্ব প্রধানমন্ত্রী এবং যিনি ক্রিকেট জগতের সঙ্গেও ভালোভাবে যুক্ত ছিলেন, উনি কিন্তু জেলে মারা গেছেন বা ওনাকে মেরে ফেলা হয়েছে। এরকম একটা খবর কিন্তু চালু রয়েছে। তো সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি খবরটার মধ্যে কতটা সত্যতা আছে, উনি মারা গেলে কিভাবে মারা গেছেন বা উনি কি এখনো বেঁচে আছেন? তো তার আগে আমার মনে হয় একটু আমাদের জেনে নেওয়া উচিত ওনার লাইফটাকে নিয়ে। কারণ এই যে একটা মানুষের মৃত্যু পর্যন্ত যখন আমি আলোচনা করতে চলেছি বা সে মারা গেছে কিনা আলোচনা করতে চলেছি, তাহলে তার আগের পার্টটা খুব জরুরি হয়ে পড়ে যে সে কিভাবে এতগুলো দিন কাটিয়ে সে এখন আজকে এই জায়গায় পৌঁছেছে বা তার ফেমটাই বা কি জন্য। সবার প্রথমে আমার মনে হয় আমাদের একটু জেনে নেওয়া উচিত তার প্রথম জীবনটা নিয়ে। প্রথম জীবনে হচ্ছে ১৯৫২ সালে ৫ই অক্টোবর ওনার জন্ম হয়। উনি পাঞ্জাব প্রদেশে মানে পাকিস্তানের পাঞ্জাবে ওনার জন্ম হয়। উনি একটু পাঠান পরিবারের অংশ ছিলেন। মানে ওনার হাইট দেখেও সেটা বোঝা যেত। উনি বেশ ভালো রকমের লম্বা ছিলেন। তো যাই হোক, পরিবারের একমাত্র ছেলে ছিলেন এবং সে দাদা ছিলেন এবং তার ৪ বোন ছিল। তো পরিবারে একমাত্র ছেলে ছিল। সেই হিসাবেও কিন্তু তার বেশ পরিবারে একটা ভালো রকমের মানে নাম-যশ ছিল আরকি। তো লাহোরে উনি একটা ক্যাথিড্রাল স্কুলে পড়াশোনা করে এবং সেখান থেকে কলেজও কমপ্লিট করে। করার পরে উনি কিন্তু রয়্যাল জার্মান স্কুল, যেটা হচ্ছে ওয়ার্কশায়ারে, উনি ওখানে কিন্তু পড়তে যান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কেবল কলেজ থেকে উনি অর্থনীতি নিয়ে স্নাতক করেন। উনি খুব শিক্ষিত ছিলেন, সেই ব্যাপারেও আমরা সংবাদ মাধ্যমে প্রায়ই জানতে পারি বা শুনতে পারি। এরপরে যদি তার ক্রিকেট জীবন নিয়ে আলোচনা করা হয়, যেটা ওনার জীবনের সবচেয়ে বড় ফ্রেম এবং সবচেয়ে বড় রকমের একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়, সেটা নিয়ে যদি আলোচনা করি, ক্রিকেটে ওনার অভিষেক হয় হচ্ছে ওয়ার্কশায়ারে কলেজে। যখন ক্রিকেটে ১৯৭১ সালে ১৮ বছর বয়সে উনি যখন কলেজে রয়েছেন, ওই সময় কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে উনি পাকিস্তানের টিমের হয়ে খেলেন। তো তখনই ওনার হচ্ছে প্রথম বলা যেতে পারে যে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয়। অলরাউন্ডার ছিলেন উনি। উনি অলরাউন্ডার হিসাবে এক খুব ভালো রকমের কৃতিত্ব অর্জন করেছে। ৩,৮০০-র উপরে রান করেছে, ৩৬২-র মতো উইকেট নিয়েছেন এবং যেটা কিনা খুব বিরল একটা খ্যাতি। বিশ্বকাপ জয় মানে পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ যেটা জয় হয়েছিল, মানে আমি ওয়ান ডে বিশ্বকাপ বা ওয়ার্ল্ড কাপের কথা বলছি ক্রিকেটে, সেটা কিন্তু হয়েছিল তার হাত ধরে। তার ক্যাপ্টেন থাকা করেন ইমরান খান। তো ওর জন্যও কিন্তু ওনার খুব সুখ্যাতি পাকিস্তানের মধ্যে ছড়িয়ে পড়েছিল, একমাত্র ওয়ার্ল্ড কাপ ক্রিকেট জয়ী ক্যাপ্টেন সেই হিসাবে। তো সেখান থেকে তার নাম ডাক খুব শুরু হয়। এরপরে ওনার জীবনে একটা মোড় আসে বা উনি সেই টার্নিংটা নেন, উনি রাজনীতিতে যাবে বলে ঠিক করে। তো রাজনীতিতে যাওয়ার সময় উনি সবার প্রথমে যেই কাজটা করেন, উনি হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করেন, সেটার নাম হচ্ছে পিটিআই। ১৯৯৬ সালে উনি এই পার্টিটা তৈরি করেন এবং সেই তৈরি করার মধ্যে থেকেই উনি রাজনীতিতে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে পড়েন। রাজনীতিতে ওনার যখন ২০০২ সালে নির্বাচনে একটা আসনে উনি জয়ও লাভ করেন, কিন্তু ওনার মেইন ফেমটা আসে ১২ থেকে ১৪ সালের মধ্যে, মানে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে, যখন ওনার সমাবেশগুলো বেশ বড় আকার নিতে শুরু করে এবং লোকের মধ্যে পলিটিশিয়ান হিসাবে, ক্রিকেটার হিসাবে তার স্বনামধন্যতা আগেই ছিল, পলিটিশিয়ান হিসেবেও পাকিস্তানে তার বেশ নামডাক হতে শুরু করে। এবং তার কিছুদিনের মধ্যে, আমি বললাম ১২ থেকে ১৪ সালের মধ্যে, এবং তার ৪ বছরের মধ্যেই ২০১৮ সালে উনি নির্বাচনে পিটিআই এর দলের প্রার্থী হিসাবে জয়ী হন এবং উনি সেই দলেরই লিডারও ছিলেন, মানে উনি নিজেই ফর্ম করেছিলেন দলটা, এটা কিছুক্ষণ আগে বললাম। এবং ১৮ই আগস্ট ২০১৮ কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে উনি শপথ গ্রহণ করেন। এরপরে উনি যখন আমাদের দেখে নিতে হবে, যেহেতু ওনার মেইন ফেমটা হচ্ছে এখান থেকে বা মেইন কন্ট্রোভার্সিও এখান থেকে শুরু, জানতে হবে এই সময় উনি কি কি প্রাপ্তি বা সমালোচনার মধ্যে দিয়ে গেছেন। প্রাপ্তির মধ্যে দিয়ে যদি বলা হয় যে ওনার এটা আমরা কম বেশি সবাই শুনে থাকি যে পাকিস্তানে না, মানে একটা আর্মি রুল চলে, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে খুব করাপশন চলে, যেই জিনিসগুলো আমাদের সাবকন্টিনেন্টে অনেক জায়গাতে আমরা শুনতে পাই, প্রচন্ড পরিমাণে করাপশন। তো এই করাপশন নিয়েও কিন্তু আমি একটা ভিডিও করেছি, দেখতে হলে নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখতে পারো, যে ভারতের সবচেয়ে বড় ১০টা করাপশন। যাই হোক, আবার এখানে চলে আসি যে এই দুর্নীতি নিয়েও কিন্তু উনি একটা সড়গড় হন এবং উনি ব্যাপারটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে সেইগুলোকে দমন করার জন্য যা যা করা দরকার উনি নিজের থেকে সব রকমের স্টেপ নেওয়া শুরু করে। উনি বিদেশ নীতি, ঋণ নেওয়ার জায়গাটা, বিনিয়োগ করার ব্যাপারটা, সম্পূর্ণ জায়গাটা ইনভেস্টমেন্ট, কারণ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার পেছনে উনি বড় রকমের কিন্তু কন্ট্রিবিউশন ওনার দেখা যায় ওই টাইমটা, মানে ১৮ থেকে ২০ সাল পর্যন্ত বলা যেতে পারে। ঠিক আছে।
বিদেশ নীতির ক্ষেত্রেও উনি আফগানিস্তানের যে তালিবান ছিল তাকে উনি ডাইরেক্টলি একদম তোপ সাধেন এবং বলেন যুক্তরাষ্ট্রীয় আফগানিস্তান বা যুক্তরাষ্ট্রীয় তালিবান বলেন, যে যার কারণে হচ্ছে, কারণ পাকিস্তানের সঙ্গে আমরা সবাই জানি আফগানিস্তানের বালুচিস্তান ইস্যুটা নিয়ে একটা বড় রকমের সমস্যা সবসময় চলে। তো সেই জায়গাটা নিয়ে উনি ডাইরেক্ট তোপ রাখেন এবং উনি বলেন যে এর পেছনে কিন্তু আমেরিকা অনেকাংশে দায়ী এই ব্যাপারটাকে পুরো মদদ দেওয়ার জন্য। ভারত পাকিস্তানের মধ্যে যেই একটা ডিসপিউট চলছিল, একটা বড় রকমের সবসময় চলে একরকম কন্ট্রোভার্সি, সেই জায়গাটাকে উনি নির্মূল করার জন্য খানিকটা স্টেপ নেন। যদিও আমরা সবাই জানি এই ব্যাপারে পাকিস্তানে কেউই তাকে সাপোর্ট করবে না, বা উনি যখনই এটার ব্যাপারে আরো অগ্রসর হবেন তখন তাকে বাধা দেওয়ার জন্য 10টা লোক তাকে পেছন দিয়ে টান মারবে, এবং সেটাই হয়। সমালোচনা শুরু হয়। ওনার সময় কিছু কিছু সমস্যা তো হয়েছিলই, যেটা বলাই বাহুল্য, এটা পাকিস্তানে সবসময় লেগে থাকে, একটা মুদ্রাস্ফীতির সমস্যা, ঋণের বোঝা, কারণ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য বেশ কিছু ঋণ নিয়েছিলেন, তো সেই ঋণেরও একটা বোঝা চাপতে থাকে। বিরোধীরা অভিযোগ করতে থাকে যে তিনি সেনাদের মানে প্রতিনিধি হয়ে কাজ করছেন, কারণ পাকিস্তানের কু হয়, কু মানে কি, যে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের যে আর্মি জেনারেল যারা থাকে তারা বেশ কিছু ক্ষেত্রে কি করে, যে যারা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট থাকে তাকে সরিয়ে দিয়ে বা তাকে ওভাররুল করে তারা ক্ষমতা নিয়ে নেয়, এবং এখানে বলা হয় যে তারা তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে, মানে ইমরান খান কাজ করছে। তো সেই ব্যাপারে বিরোধীরা একটা অভিযোগ আনবেই, কারণ কেউ যদি ভালো কাজ বা কিছু ঠিকঠাক করতে চায় তাকে পেছন দিয়ে টানার লোকের অভাব হয় না, এটা আমরা সবসময় দেখেছি। কোভিডের সময় তাকে নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয় যে প্রথম পর্যায়ে উনি ঠিক মতো কন্ট্রোল করতে পারেনি, কিন্তু যদিও উনি পরবর্তীকালে কিন্তু বেশ ভালো রকমের জিনিসটাকে কন্ট্রোল করেছিল, কিন্তু ওই দুষ্টের ছলের অভাব হয় না, যারা ওনাকে নামাতে চেয়েছিল তারা সেই বিভিন্ন রকমের একটা কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করে, এবং এর ফলটা দেখাও যায়। ক্ষমতা থেকে বিতাড়িত হয় উনি, বিদায় নেওয়া এই ক্ষমতা থেকে, এবং এইগুলো হচ্ছে সমালোচনারই ফল। কিরকম? প্রথমে হচ্ছে 2022 সালে 10ই এপ্রিল থেকে সংসদে অবিশ্বাস প্রস্তাব, মানে হচ্ছে যেই জিনিসটা হচ্ছে, মানে ব্যাপারটা আমি যদি খুব সিম্পল ভাবে বলি, যে আপনার একটা দল যখন ক্ষমতায় আসতে যাবে তাকে সার্টেন নাম্বার অফ এমএলএ বা এমপি সাপোর্ট লাগবে। তো সেই এমএলএ বা এমপির সাপোর্ট যদি কোনো সময় বিরোধী দল বলে যে আপনি আবার ভোট করুন, দেখবেন যে আপনার এমএলএরা বা এমপিরা আপনাকে সবাই সাপোর্ট করছে না, এবং তাতে যদি কাউন্টিং এ তারা যে ম্যাজিক ফিগার আছে কাউন্টিং এ সেই ফিগার থেকে কম থাকে, তাহলে কিন্তু তাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে, এবং সেই জিনিসটাই এখানে হয়। অবিশ্বাস প্রস্তাব বা আস্থা প্রস্তাব যেটাকে বলা হয়, অনাস্থা প্রস্তাব, সেটা আনা হয়। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে সেই অনাস্থা প্রস্তাবে উনি ক্ষমতাচ্যুত হন, এই ব্যাপারটা দেখা যায়। পরবর্তী পরিস্থিতি যদি দেখায়, নতুন সরকারের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ আরো খারাপ হতে থাকে, যেটা হওয়ারই ছিল। কাঠামোগত দিক থেকে পিটিআই এর নেতারা আন্দোলন শুরু করে যে আবার তাকে ফিরিয়ে আনতে হবে, তাকে জেলে পাঠানো হয়, এবং বিচার হয়, এবং বিচারের সময় কিন্তু এটা আমি বললাম দুর্নীতি সহ নানা রকম মামলা কি হয়, মানে ক্ষমতায় যে থাকে পাকিস্তানে সেই সব রকম আইন বা আদালত বা আর্মি সবকিছুকে কন্ট্রোল করার চেষ্টা করে, এবং সেটাই হয়। তাকে আইনের দিক থেকে দেখা যায় যে একটা বড় রকমের দোষী পাওয়া যায়, এবং সেখান থেকে 2023 সাল থেকে গ্রেপ্তার করা হয়, এবং তারপর থেকে তাকে জেলে রাখা হয়, এবং এখানেই কিন্তু এই ঘটনাটা শোনা যায় যে সে জেলে মারা গেছে, তাকে কিন্তু জেলে মারা হয়েছে, এই ব্যাপারটাই। এর আগেও বহু রকমের বিতর্ক এসছে যে জেলে ওনার সঙ্গে খুব বাজেভাবে অত্যাচার করা হচ্ছে, কিন্তু যদিও পাকিস্তানের আর্মি বলছে বা যারা ওখানকার মন্ত্রীরা আছে তারা বলছে তাকে কিন্তু খুব ভালোভাবে রাখা হয়েছে, যদিও সেই ব্যাপারে অনেক রকমের সন্দেহ বা অভিযোগ কিন্তু উঠছেই। মৃত্যু, এবার আসল জায়গাটা আসি। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে এবং করে দেবেন, এবং যদি মনে হয় যে চ্যানেলটা আপনাদের জন্য কাজে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এবার আসল কথায় আসে, মৃত্যুটা কি গুজব নাকি সত্যি। দেখুন, এইটার প্রথম খবরটা যেটা আসে সেটা আফগানিস্তানের একটা মিডিয়া, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আফগানিস্তান টাইমস বলে, যেরকম আমাদের ইন্ডিয়ান টাইমস আছে সেরকম আফগানিস্তান টাইমস বলে একটা নিউজ পোর্টাল থেকে এই খবরটা সার্কুলেট হয়, এবং তারা বলে যে তারা এরকম একটা খবর দেয় যে সেখান থেকে জেলে হচ্ছে ইমরান খানকে মেরে ফেলা হয়েছে, আর্মির হাতে ইমরান খান মৃত্যু হয়েছে। এবার সরকারি প্রতিক্রিয়া, সরকার থেকে খুব স্বাভাবিকভাবে বলা হয়েছে, মানে পাকিস্তান সরকারের তরফ থেকে বলা হয়েছে না, সে মারা যায়নি। পাকিস্তান সরকার বলেছে যে তার প্রশাসনের দিক থেকে তারা একদম অফিসিয়াল নিউজ দিচ্ছে যে সুস্থ রয়েছেন এবং ওনার ওপরে কোনো রকম অত্যাচার হচ্ছে না। এছাড়া ওখানকার যে আইন মন্ত্রী সেও কিন্তু বলেছে ইমরান খান কিন্তু ভালো আছেন, এবং তাকে কিন্তু সম্পূর্ণভাবে যেই খবরগুলো ছড়ানো হচ্ছে তাকে নিয়ে, সেই খবরগুলো সম্পূর্ণরূপে মিথ্যে। কোন রকম নির্যাতনের নির্ভরযোগ্য সূত্র থেকে এইসব কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু যেই জেলে উনি ভর্তি আছে, যেই জেলে উনি রয়েছেন,
আদিয়ালা জেল যেখানে কারাগারটা, সেই কারাগার থেকেও কিন্তু বলা হচ্ছে যে কারাগারের যে যারা ওখানকার কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু বলছে যে উনি সুস্থ আছেন এবং এখানেই রয়েছে, এবং এইরকমও বলা হচ্ছে সরকারের তরফ থেকে তার জন্য 5 স্টার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। মানে তাকে খাবার দাবার, পরার জামা কাপড় থেকে শুরু করে, থাকার ব্যবস্থা থেকে শুরু করে, বই পড়ার থেকে শুরু করে এভরিথিং ফেসিলিটি তাকে প্রোভাইড করা হচ্ছে। মানে জেলের মধ্যে একজন 5 স্টার কয়েদির মতো তাকে ট্রিট করা হচ্ছে বলে সরকারের তরফ থেকে জানিয়েছে। এবার দেখুন এর প্রতিক্রিয়াটা কি হয়েছে দেশ এবং বিদেশে। দেশের মধ্যে যদি বলা হয়, দেশের মধ্যে অবশ্যই পিটিআই এর যারা সমর্থক রয়েছে তারা এর বিরুদ্ধে আন্দোলন করছে, কারাগারের সামনে এসে তারা বিক্ষোভ করছে, তাকে মুক্তি যদি বলছে, যে যদি তার বোন এই নিয়ে প্রথম প্রতিক্রিয়া তোলে যে তাকে মেরে ফেলা হয়েছে, তাকে সঙ্গে কথা বলা যাচ্ছে না, কমিউনিকেট করা যাচ্ছে না, তা ওখানকার যারা জনগণ রয়েছেন তারা বলছেন যে তাহলে তার সঙ্গে কথা বলা বা কমিউনিকেট করার ব্যবস্থা করা হোক। তার সঙ্গে কেন কমিউনিকেট করা হচ্ছে যাচ্ছে না? যদি সে বেঁচে থাকে তার পরিবারের লোকদের কেন দেখা করতে দেওয়া হচ্ছে না? এই সময় সরকার এবং রাজনৈতিক নেতারা, আইনমন্ত্রী থেকে সবাই একই কথাই বলছে যে তার জন্য খুব ভালো ব্যবস্থা রাখা হয়েছে, কোনো অসুবিধা সে নেই, তার শারীরিকভাবে সে সুস্থ এবং সে জেলেই আছে। কিন্তু আবার সে একটাই প্রশ্ন, বারবার বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে দেশ বিদেশের সব জায়গায় একই প্রশ্ন উঠছে, সে যদি সুস্থ থাকে তাকে একবার মিডিয়ার সামনে আনা হোক, এনে সে তার বক্তব্য রাখুক, ব্যাস ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে পুরো ব্যাপারটা। কিন্তু পাকিস্তানের তরফ থেকেও বলা হচ্ছে, সরকারের তরফ থেকে বলা হচ্ছে, আইন আদালত তরফ থেকে বলা হচ্ছে, বা কারাগারের কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে সিকিউরিটি রিজনে আমরা এটা করতে পারি না। তো যাই হোক, তো এই হচ্ছে আপাতত পুরো ব্যাপারটা। কি হয়েছে না হয়েছে সেটা তো বুঝতেই পারছি, কিন্তু একটা জিনিস আমার বলা খুব দরকার যে উনি কিন্তু ভালো বাজে মিলিয়ে প্রত্যেকটা মানুষ, কোনো মানুষকে পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলা যায় না, গ্রে ক্যারেক্টার প্রত্যেকের মধ্যে থাকে, বা গ্রেইশ টাইপটা বা শেডটা কার কতটা বেশি কার কতটা কম সেটাই দেখার বিষয়। ইমরান খানের সময় কিন্তু পাকিস্তান আগের থেকে বা বর্তমানের অবস্থা থেকে খানিকটা বেটারই ছিল, সেই ব্যাপারে পাকিস্তানের জনগণ এখন বুঝতে পারছে। কিন্তু ওই বলে একটা বাংলায় একটা প্রবাদ আছে, সুখে থাকতে ভূতে কেলায়। তো তখন পাকিস্তানের জনগণদেরও এরকম অবস্থা হয়েছিল, যে এখন আমাদের মনে হচ্ছে না এর থেকেও ভালো হতে পারবে, যে যেরকম ভাবে উস্কানিমূলক ভাবে ম্যানুপুলেট করার চেষ্টা সবাই করে, তো সেই জিনিসটাই হয়েছিল। তা ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে কিন্তু এই পিটিআই এর নেতৃত্ব হয়তো আবার আসবে, ক্ষমতায় আবার আসবে, ইমরান খান থাকুক বা না থাকুক, কারণ উনি বেঁচে আছেন কি না আছেন সে ব্যাপারে সঠিক তথ্য কারোর কাছে নেই। সরকারি তরফ থেকে বা নিউজের থেকে কোথাও কোনো রকমের সদুত্তর পাওয়া যাচ্ছে না। সবাই বলছে, নিউজ বলছে যে আমাদের কাছে কোনো একদম পারফেক্ট নিউজ নেই। সরকারের তরফ থেকে যদিও বলা হচ্ছে তিনি পুরো সুস্থ আছেন, সরকারের তরফ থেকে এরা বলবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এই নিয়ে আমরা আমাদের আজকের এই বিশ্লেষণটা শেষ করব। যদি আপনাদের এই ভিডিওটা ভাল লাগে, যদি মনে হয় এই ভিডিওগুলো কাজে লাগছে বা শুনতে ভাল লাগছে, আপনাদের এই অ্যানালিসিস গুলো ভাল লাগছে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটাকে লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল নেবেন, আশেপাশের লোকেদের খেয়াল নেবেন। নমস্কার।